শাখান, জি স্যার। তাহলে আমাকে কোত্থেকে পড়াইতে হবে তাই বলো। মানে যেগুলো আদৌ স্যারের হেল্প দরকার নেই সেটা কি আসলে টাইম নষ্ট করার দরকার আছে? না স্যার, এগুলো পড়াইতে হবে না স্যার। স্যার ওই যে বলতেছি স্যার, ওই টানেল ডায়োডটা স্যার যদি একটু বলে দিতেন স্যার। টানেল ডায়োড কত নম্বর টপিক? এটা এখানে কি আসছে নাকি স্যার? ওই মুকতাদ আলীতে আছে স্যার, মুকতাদ আলী স্যারের বইতে। স্যার টানেল ডায়োড এবং স্যার ওই যে সারফেস স্টেটস, এই দুইটা স্যার ইয়াতে আসে, সিলেবাসে আছে স্যার। এবং টানেল ডায়োড থেকে প্রশ্ন আসে স্যার, গত বছরের প্রশ্ন আসছে স্যার। এই যে টানেল ডায়োড এটার আছে তো লাস্ট টপিক। আচ্ছা, ওকে বলছি। আর কোনটা বললে? টানেল ডায়োড আর কোনটা? স্যার ওইটা স্যার ভোল্টেজ স্টেবিলাইজার, এটা তো ইলেকট্রনিক্স এর টপিক। এটা এখানে ঢোকালো কেন আমি বুঝলাম না ঘটনাটা। হ্যাঁ স্যার টানেল ডায়োড এবং স্যার ওই যে সারফেস স্টেটস। তবে স্যার ওই টানেল ডায়োড থেকে প্রশ্ন আসে স্যার, সারফেস স্টেটস থেকে প্রশ্ন দেখে নেই আসছে স্যার। মুকতাদ আলী স্যারের বইয়ের পিডিএফ তো আমার কাছে নাই, আবুল হোসেন স্যার একটা আছে। স্যার আমি কি মুকতাদ আলী স্যারের পিডিএফটা দিব স্যার, যেটুকু পড়াবে? পুরোটা তোমার কাছে আছে? পুরোটা বলতে স্যার বই আছে আমার কাছে স্যার, এখন শুধু তাহলে স্যার ইয়াটা দিতে পারি স্যার, ওই টানেল ডায়োডের এটা স্যার। নাকি দিব? সিকোয়েন্সটা দেওয়া যাবে না, তাহলে আমি একটু এক নজরে কিন্তু সার্ভিস স্টেট তো এখানে যেটা আছে এটা একদম ছোট, বুঝছো? সারফেস স্টেটস না পড়লে হবে স্যার, টানেল ডায়োডটা পড়লে হবে স্যার। সার্ভিস স্টেট আছে কিন্তু ছোট একদম। শুধু টানেল ডায়োডটা পড়াই না স্যার, ওটা পড়ানোর প্রয়োজন নেই স্যার। আর রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার এগুলো কি আসে সলিড স্টেট ফিজিক্সে? না স্যার, এগুলো তো স্যার আসলে মানে এগুলো কেমন কথা না, ইলেকট্রনিক্স এর জিনিস এখানে। ঠিক আছে বাবা, সেমিকন্ডাক্টর ফিজিক্স তো সবই, এখন ওটা বলতে গেলে তো তাহলে আমার ইলেকট্রনিক্স কোনো সাবজেক্টেরই দরকার নেই, তাই না? আমরা এখানে পড়ছি ম্যাটেরিয়ালের ক্যারেক্টার, ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য, সেটাতে যে ডিভাইস বানানো হচ্ছে সেটার জন্য তো আলাদা একটা সাবজেক্ট আছে আমাদের। জি স্যার। বাকিরা কি বলে, বাকিদের অনুভূতি কি? হ্যাঁ স্যার, ঠিক বলছেন। পড়েছিলে গত ক্লাসের পরে? স্যার আগের গুলো ক্লিয়ার তো। তোমাদের তো ইলেকট্রনিক্সও মনে হয় এখানে রেকটিফায়ার, পাওয়ার সাপ্লাই এগুলো আছে নাকি? নাই তো? না স্যার, নাই স্যার, এগুলো স্যার তেমন জেনার ডায়োড স্যার, ওই ফুল ওয়েভ, হাফ ওয়েভ স্যার, এগুলো তো স্যার আমরা ওই থার্ড ইয়ারে স্যার ইলেকট্রনিক্স এ পড়ছি স্যার। হুম
কালকে তোমাদের ক্লাসের পরে আমি একটার সাথে সাথে একটা ক্লাস, একটা শেষ হয় একটা শুরু হয় তো। তোমাদের আগে থাকে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার, আর পরে থাকে থার্ড ইয়ার। এখন আগেরটা থেকে একটা রেকর্ডিং ইন্টারফেসটা ক্রস দিতে গিয়ে তোমাদেরটা ক্রস হয়ে গেছে, যে জন্য আমি ক্লাসটা রেকর্ডেড ভিডিওটা খুঁজে পাইনি। তবে একটা বিষয় আছে এখানে, সেটা হলো রিকভার করার একটা সিস্টেম আছে, আমি দেখি যদি এভাবে পারি। জেনার ডায়োডটাও কিন্তু ইলেকট্রনিক্স এর টপিক, বুঝছো? হ্যাঁ স্যার, ওইটা স্যার থার্ড ইয়ারে ছিল স্যার, জেনারেটর। এটা ব্যবহার করা হচ্ছে সাধারণত ভোল্টেজ স্টেবিলাইজারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে অতিরিক্ত হলে বাইপাস করে দেয়, কম হইলে ব্লক করে দেয়, এসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ফিল্টার সার্কিট। ফিল্টার সার্কিট তোমরা থার্ড ইয়ারে পড়েছো, হাই পাস ফিল্টার, লো পাস ফিল্টার, তাই না? স্টেবিলাইজার সার্কিটে পড়েছো, পাওয়ার সাপ্লাই ইউনিটে পড়েছো। না, আমি তো হাই পাস যাচ্ছি। স্যার আমাদের থার্ড ইয়ারে স্যার ইয়াও ছিল স্যার, ওই ল্যাবও ছিল স্যার, প্র্যাকটিক্যাল ছিল স্যার। বাহ, ভেরি গুড। তোমাদের কোন কলেজ? স্যার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। মোহাম্মদপুর মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। এটা মনে হয় প্রাইভেট কলেজ, না? হ্যাঁ স্যার। তো সেইখানে স্যার ল্যাব হয় স্যার, মানে আমরা চাইলে স্যার মানে সপ্তাহে ল্যাব করতে পারি স্যার। না না, এই যে ল্যাবের ইকুইপমেন্ট গুলো আছে, সেটা তো অনেক কলেজে নাই, সেজন্য বলছে। স্যার আমাদের এখানে স্যার মোটামুটি স্যার একটা স্যার জিএম কাউন্টার আছে স্যার। চিন্তা করো, এটা জিএম কাউন্টার অনেক ইউনিভার্সিটিতেও নাই। স্যার এটা মনে স্যার জাহাঙ্গীরনগরে নাই মনে হয়, একজন বললো জিএম কাউন্টার। তোমাদের মাসে বেতন কত? বেতন কম স্যার, 1000 করে। এটা কি ইন্টারমিডিয়েট থেকে? হ্যাঁ স্যার, ইন্টারমিডিয়েট আছে স্যার। ইন্টারমিডিয়েট ছেলেদের বেতন কত? স্যার মেবি স্যার এরকমই বা একটু বেশি হতে পারে। আর্টস, সায়েন্স, কমার্স তিনটাই আছে ইন্টারমিডিয়েটে? হ্যাঁ স্যার। টোটাল স্টুডেন্ট সংখ্যা কেমন হবে তোমাদের? স্টুডেন্ট সংখ্যা স্যার 5000 উপরে মিনিমাম। তবে স্যার আমি এক্সাক্ট বলতে পারবো না স্যার, আরো বেশি হতে পারে স্যার। সব মিলিয়ে? স্যার আমি সঠিক বলতে পারবো না, অনার্সে মনে হয় এরকম স্যার, 12 বেশি স্যার। তার হিসাব মিলবে না তো, কারণ স্টুডেন্ট সংখ্যা টিচারের সংখ্যা 100-র উপরে হবে না। ও স্যার টিচার স্যার? না না, ঠিক আছে, আমি স্টুডেন্ট ঠিক আছে, টিচারের সংখ্যা 100-র উপরে হবে না? হ্যাঁ স্যার, টিচারের সংখ্যা তো 100-র উপরে হবে স্যার। এটা মনে হয় এমপিও ভুক্ত, না? হ্যাঁ স্যার, এমবিএ ভুক্ত স্যার। এমপিও ভুক্ত হলেও কলেজ ফান্ড থেকে তো টিচারদেরকে অনেক টাকা দিতে হয়। হ্যাঁ স্যার, কলেজ ফান্ড থেকে টিচার অনেক, মনে হয় স্যার যারা এমবিএ ভুক্ত স্যার তাদের স্যার মান্থলি লাস্ট স্যালারি আসে স্যার মিনিমাম স্যার 1 লক্ষ টাকার উপরে, সবকিছু মিলিয়ে স্যার। আর স্যার এখানে যারা ওই থাকে ওই গেস্ট টিচার, ওনাদের স্যালারি মেবি স্যার 25+। হায়ার ডিগ্রি টিচার আছে, হায়ার ডিগ্রি হোল্ডার? হ্যাঁ স্যার, পিএইচডি হোল্ডার আছে স্যার আমাদের ডিপার্টমেন্টে 2 জন স্যার, মাসুদ রানা স্যার আর একজন স্যার ওয়ালিউল্লাহ স্যার, আমাদের যে ডিপার্টমেন্টের হেড এবং এখন স্যার প্রিন্সিপাল হয়েছে। ও মাসুদ কি তোমাদের ওখানে? মাসুদ? হ্যাঁ মাসুদ রানা স্যার, ওই যে আপনাদের এই যে ফিজিক্যাল সোসাইটির স্যার একজন সদস্য স্যার।
না না চিনি তো, মাসুদকে চিনি। হ্যাঁ হাকিম স্যার ওই যে হাকিম স্যারের আন্ডারে পিএইচডি করছে দীর্ঘদিন। হ্যাঁ স্যার ওই যে হাকিম স্যার, ওই যে ভুইয়া স্যার, ওনাদের আন্ডারে পিএইচডি করছে স্যার। হ্যাঁ হ্যাঁ চিনি চিনি। হুম। আচ্ছা এবং স্যার স্যার কিন্তু স্যার ওই ইয়াতে খুবই ভালো স্যার, ওই প্র্যাকটিক্যালে স্যার। হ্যাঁ হতে পারে, আর এমনি বেসিক ভালো, তার কনসেপ্ট ভালো। হ্যাঁ স্যার। একটু মানে কি বলবো, একটু বেশি স্পন্টেনিয়াস টাইপের আর কি, হ্যাঁ স্যার। কথাবার্তা গুলো একটু, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, আপনি যা বলতে চাইছেন, কিন্তু স্যার উনি শিক্ষক হিসেবে আমার কাছে মনে হয় স্যার আমাদের ডিপার্টমেন্টের মোস্ট কোয়ালিটিফুল টিচার উনি। খুবই 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 ভালো, বেসিক খুব ক্লিয়ার, ও লেখাপড়া করে, প্রচুর লেখাপড়া করে। হ্যাঁ স্যার। এবং স্যার ইন্টারমিডিয়েটের জন্য স্যার ওই যে ওনার যে স্যার ওই যে আইসিটি এর বইটা আছে অক্ষর পত্র, খুবই চলে কিন্তু স্যার। তো আইসিটি বই লিখছে না? হ্যাঁ স্যার। তো স্যার আসলে আমাদের ল্যাবটা একটু রিচ ওনার কারণে, এবং স্যার আমার যে ডিপার্টমেন্টের হেড। আমার কথাটা বলতে পারতে ওকে, কিন্তু বললে বিপদ হচ্ছে, তুমি তো কেমনে চিনো আমাকে, সেটা একটা প্রশ্ন না? সমস্যা নাই। তখন কেজে করতে সাপ বেরিয়ে যাবে। আমার মায়ের স্যার আমার কানেকশন ভালো স্যার। হ্যাঁ এটাই বলছি। আমাদের কাছাকাছি হবে মনে হয়, একটু জুনিয়র হবে আমাদের চেয়ে। মেবি স্যার জুনিয়র। তবে স্যার স্যার তো এখন স্যার ইয়া নিয়ে কাজ করে, ওই রিসার্চ করাই। ওনার এবার একজন সুপারভাইজার ছিল উনি মেডিকেল ফিজিক্সের স্যার, ওনার আন্ডারে ইয়া করলো। শোনো, ডক্টরেট একটা নেওয়ার পরে, যেমন ধরো আমি তো নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আমার ডক্টরেট, কিন্তু আমি চাইলে এখন আমি ম্যাটেরিয়াল সায়েন্সেও কাজ করাতে পারি। ডক্টরেটটা হচ্ছে একটা ট্রেনিং, বুঝছো? তোমরা এই জিনিসটা বুঝতে হবে, মানে হাউ টু ইনভেন্ট নলেজ, এই ট্রেনিংটা হচ্ছে ডক্টরেট। আর একজন মানুষ যদি সত্যিকারে ডক্টরেট করে, তখন তার পাঠদান পদ্ধতির মধ্যেও পরিবর্তন চলে আসে, মানে আসা উচিত আর কি। সবার আসে আমি সেটা বলবো না, বা আমারও যে আসছে সেটাও আমি বলবো না, কিন্তু পাঠদান পদ্ধতির মধ্যে একটা ইনোভেটিভ পয়েন্ট অফ ভিউ সবসময় কাজ করে। জি স্যার। যেমন ধরো এটা এরকম হবে কেন, এর যে ব্যাকগ্রাউন্ড, এটা অনেক সময় যারা গতানুগতিক লেকচার ডেলিভারি করে তারা কিন্তু সবসময় ওই জায়গাগুলো টাচ করে না, কিন্তু একজন পিএইচডি ডিগ্রি হোল্ডারের কাছ থেকে এটা আশা করা উচিত। কেননা ওনার ট্রেনিংটাই হচ্ছে কেন হচ্ছে, এই কেন হচ্ছে উত্তরটা দেওয়াই হচ্ছে ওনার উচিত। বুঝতে পেরেছো? জি স্যার। তোমাদের যে প্রত্যেকটা টপিক পড়ানোর আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিয়ার করতে চেষ্টা করি। কেন? কারণ আমি জানি যে এইটা যদি ক্লিয়ার না করো, তুমি আমার কথাগুলো কিছু বুঝবে না, দুইটা লস হবে, একটা হচ্ছে আমার সময় নষ্ট হবে, আর তোমার সময় নষ্ট হবে। বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে। তো এটা আবার যে কোনো গুড টিচারের মধ্যে এই জিনিসগুলো থাকে, তবে যারা পিএইচডি করে তাদের ক্ষেত্রে এটা প্রত্যাশিত, কারণ ওনাদেরকে ট্রেনিংটা দেওয়া হয়। ট্রেনিংটা দেওয়া হয় বলতে ট্রেনিংটা অলরেডি হয়ে যায় ভেতরে, কারণ ডক্টরেট ডিগ্রি সহজ জিনিস না, এটা অনেক কষ্ট হয় অর্জন করতে, অনেক কষ্ট হয়। তাহলে এবার আমরা আলোচনায় আসি, কারণ আমি একটু গল্প করলাম, এই জন্য আমি বুঝতে পারলাম যে আজকে আমাদের সর্বসাকুল্যে একটাই টপিক, টানেল ডায়োড। আর এরপরে যে পরের চ্যাপ্টার শুরু করবো সেটা, আচ্ছা ওই কথাটা একটু সেরে নিই বাবা, দাঁড়াও। আমরা আগামী ক্লাসে কোন চ্যাপ্টারটা শুরু করবো তাহলে? সুপার কন্ডাক্টিভিটি, এটাই কি সবাই মতামত দিচ্ছ? হ্যাঁ স্যার, সমস্যা নাই, শুরু করেন। দুটো জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, এটা আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। প্রত্যেকটা কথার রিজনিংটা আমাদের ক্লিয়ার হওয়া উচিত। আচ্ছা, তিতাস ছেলেটা কোথায়? ওকে দেখি না অনেকদিন। মাঝে মাঝে এনাম হারায় যায়, মাঝে মাঝে তিতাস হারায় যায়, ঘটনা কি? এই সজীব, তুমি আর তিতাস একই কলেজে না? সজীব, সজীব শুনতে পাচ্ছ? তৌহিদও মনে হয় একই কলেজের নাকি?
স্যার আমি সরকারি সিটি কলেজ চট্টগ্রাম স্যার আমি ও সরি সরি, তুই তো চট্টগ্রামে, সরি সরি ভুলে গেছিলাম। না, ওর কলেজের আরেকজন আছে, ও মানে মৌলভীবাজার সরকারি কলেজ না ইয়া তিতাস? জি স্যার, আমিও স্যার সেম কলেজে পড়ি। শাকিল, শাকিল, ইয়েস। তহিদ না, শাকিল আর তিতাস হচ্ছে এক কলেজে। এই ছেলেটা কই ক্লাস করছে না? কোনো সমস্যা টমস্যা হলো নাকি? ও তো প্রতিদিনে আগে আগে জয়েন করে। ওকে পাচ্ছি না, তারপরে তিথিকে পাচ্ছি না। তিথিও রেগুলার ক্লাস করতো। যাই হোক, সবাই ভালো থাকুক, এটা কথা। ভিডিও গুলো যদি দেখে তাহলেও কাজ হবে। তো এবার আমরা আলোচনা শুরু করছি। তাহলে শোনো, দুটো বিষয়ে মনে রাখতে হবে। কি একটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিকটা কি, যেমন অতি পরিবাহিতাটা, এটা লেটেস্ট একটা টপিক। এটা আমরা আগে হোক পরে হোক আমরা পড়বই, পরীক্ষাতে গুরুত্বপূর্ণ হোক না হোক আমরা পড়বই, এটা একটা। আরেকটা হচ্ছে তোমরা যারা মাস্টার্সে রিসার্চ করবে, অবশ্যই করবে, কারণ সবাইকে Sir? রিসার্চ মোটিভেট Excuse me, করার sir. জন্য। হ্যাঁ, কে বাবা? স্যার আমি শুনতে পারছি স্যার, আমি মানে আহ, কথাটা স্যার মাইক্রোফোনে প্রবলেম করছিল স্যার, এই কারণে আনসার দিতে পারিনি আপনার। সজীব, জি স্যার। এখন তোমাকে দেখাচ্ছে আইফোন গেস্ট। জি স্যার, আমার আরেকটা ডিভাইস আছে, ওইটাতে প্রবলেম করছিল স্যার। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সরি স্যার। তিতাসের সঙ্গে যোগাযোগ আছে? জি স্যার। তিতাসের সঙ্গে যোগাযোগ আছে? না স্যার, আমি চিনতে পারিনি স্যার। তুমি মৌলভীবাজার সরকারি কলেজের না? না, আমি হচ্ছে বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জ। ওহো, সরি সরি সরি, তাহলে গুলিয়ে ফেলেছি আমি। তো সবাই শুনতে পাচ্ছ? আমার কথাটা খেয়াল করো। অতি পরিবাহিতা আমাদের কি কি ফিল্ডে আমরা কাজ করতে পারি মাস্টার্সে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন যদি সলিড স্টেট ফিজিক্স রিলেটেড ফিল্ড হয়, সেটা হতে পারে ম্যাটেরিয়াল সায়েন্স, অর্থাৎ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হতে পারে সুপার কন্ডাক্টিভিটি, হতে পারে অ্যাটমসফেরিক ফিজিক্স, আর সবার আগে যেটা হতে পারে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। তো নিউক্লিয়ার ফিজিক্স তো আমরা আলাদা সাবজেক্ট আকারেই পড়ছি। সলিড স্টেট ফিজিক্স এর মধ্যে যে ব্রাঞ্চ গুলো আছে, যেখানেই তুমি যেতে চাও, তুমি যদি ক্রিস্টাল গ্রোথের উপর কাজ করো, তাহলে থার্ড ইয়ারে ক্রিস্টাল স্ট্রাকচার এবং এক্সরে ক্রিস্টালোগ্রাফি, তার সঙ্গে ব্যান্ড তত্ত্ব তোমার ম্যাগনেটিজমও কাজে, ম্যাটেরিয়াল সায়েন্সে কাজে লাগবে। তুমি যেখানে যাও ব্যান্ড তত্ত্ব কাজে লাগবে। ফার্মি সারফেস মেটাল, এটাও কাজে লাগবে। তারপরে আসছে অতি পরিবাহিতা। আবার ম্যাগনেটিক ম্যাটেরিয়াল নিয়ে রিসার্চ করতে গেলে তার পরাবৈদ্যুতিক গুণাবলীও আসবে। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল না, বিশেষ করে ফেরাইট টাইপের ম্যাটেরিয়াল নিয়ে রিসার্চ করতে গেলে পরাবৈদ্যুতিক গুণাবলী পড়তে হবে। সুতরাং ওটাও আমি কিছু আইডিয়া তোমাদেরকে দিব। পরীক্ষার উত্তরের জন্য নির্ভরতার জায়গা না হোক, কিন্তু ধারণাগুলো থাকতে হবে। আচ্ছা, অতি পরিবাহিতা থেকে প্রশ্ন আসে পরীক্ষাতে, ভালো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমরা পড়বো। আবার তোমার আচ্ছা, ইলাস্টিক প্রপার্টিজ অফ সলিড কি আছে নাকি তোমাদের সিলেবাসে? নাই, তোমাদের সিলেবাস হচ্ছে ম্যাগনেটিজম পর্যন্ত। শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, ম্যাগনেটিক। হ্যাঁ স্যার। তাহলে আমাদের দুটো চ্যাপ্টার বাদ আছে, তিনটা চ্যাপ্টার বাদ আছে, ডাইইলেকট্রিক প্রপার্টিজ, সুপার কন্ডাক্টিভিটি, ম্যাগনেটিজম। এর মধ্যে আমরা একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টার ডিটেলস পড়বো, আর দুটো চ্যাপ্টার কনসেপচুয়ালি পড়বো। তাহলে আমার মনে হয় ডিটেলসটা সুপার কন্ডাক্টিভিটি পড়াই, কি বলো? জি স্যার, আমি সেটাই মনে করি স্যার, বেটার হবে। আমি বারবার একটা কথা বলছি, আমাদের যেমন শিখতে হবে, পরীক্ষা তো ভালো করতে হবে। আমাদের পরীক্ষা পদ্ধতি অনুযায়ী যদি আমরা না যাই, তাহলে পরীক্ষাতে ভালো করব কিভাবে? আবার পুরা সিলেবাস মাথার মধ্যে কি একইভাবে লোড নিতে পারবে তুমি? এটা সম্ভব না তো, তাই না? ওকে, স্টার্টিং। আমাদের আজকের টপিক হচ্ছে টানেল ডায়োড। হ্যাঁ, তো ডায়োড কথাটা তো পরিচিত আমাদের নাকি? জি স্যার। ডায়োড কথাটা পরিচিত।
টানেল কথাটাও পরিচিত, কোথায় পড়েছো বলো তো? স্যার ওই যে কোয়ান্টাম মেকানিক্সে স্যার, কোয়ান্টাম টানেলিং। Yes. এবং এটা পড়েছো আলফা ডিকের সময় পড়েছো তোমরা। এটা বোধহয় ওয়ান ডাইমেনশনাল প্রবলেমে থার্ড ইয়ার মানে কোয়ান্টাম মেকানিক্স সিলেবাস 1 এ পড়েছো তোমরা, রাইট? হ্যাঁ স্যার। তাহলে টানেল শব্দটার মানে আমরা জানি যে একজন মানুষ সে একটা ব্যারিয়ার পার করতে পারছে না, তো কারণ তার সেই পরিমাণ শক্তি নেই যে সে জাম্প করে ওই ব্যারিয়ার বা ওয়ালের উপর দিয়ে টপকে যাবে, কিন্তু সে সেটা যেটা করতে পারে সেটা হচ্ছে সে ছিদ্র করে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ তার সামনে যে অবস্টাকল আছে, অবস্টাকলটাকে সর্বতোভাবে অতিক্রম করে যাওয়ার মতো এনার্জি তার না থাকলেও সে ওই অবস্টাকল ভেদ করে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এবং এটাকে বলা হয় টানেলিং। একটা পদার্থ বা একটা কণা তার গতিশীল অবস্থায় তার সামনে তার অবস্টাকলকে দুই ভাবে অতিক্রম করতে পারে। এক হচ্ছে যদি তার কাইনেটিক এনার্জি অবস্টাকলের পটেনশিয়াল ব্যারিয়ারের তুলনায় বেশি হয় তাহলে তো সে জাম্প করে চলে যাবে। সেকেন্ড, যদি তার কাইনেটিক এনার্জি অবস্টাকলের ব্যারিয়ারের তুলনায় কম হয় তখন সে ছিদ্র করে চলে যাবে। এই ছিদ্রটা আমরা বলছি কোয়ান্টাম মেকানিক্যাল ছিদ্র, অর্থাৎ থিমেটিক্যালি। দ্যাট মিনস এটাকে যদি আমরা একটু ব্যাপক ভাবে চিন্তা করি তাহলে এটা তোমার ওয়েভ নেচার দিয়ে ব্যাখ্যা করতে হয়, কিন্তু আমরা এই জায়গাতে জিনিসটা একটু অন্যভাবে দেখবো। কিন্তু এই টানেলিং ইফেক্টটা এখানে কাজ করবে বলে এই ডায়োডটার নাম হচ্ছে টানেল ডায়োড। ক্লিয়ার? টানেল ডায়োড হলো একটি পিএন জাংশন যা ক্ষুদ্র ফরওয়ার্ড বায়াস প্রযুক্ত হয়ে অপারেট হয়। খেয়াল করো, ক্ষুদ্র ফরওয়ার্ড বায়াস প্রযুক্ত হয়ে অপারেট হয় বা কাজ করে। এক্ষেত্রে আইভি বৈশিষ্ট্য নেগেটিভ রোধ অঞ্চল প্রদর্শিত হয়। নেগেটিভ রোধ কথাগুলো কিন্তু খেয়াল করতে হবে। নেগেটিভ রোধ অর্থাৎ রোধ, কোন একটা কিছু বৃদ্ধির সাথে সাথে রোধ কমে যাচ্ছে, কথাটার মানে হচ্ছে তাই, নেগেটিভ রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট। টানেল ডায়োডের রিভার্স বায়াসিং এও টানেলিং সম্পাদিত হয়, অর্থাৎ জেনার ডায়োডের মতো আচরণ করে। জেনার ডায়োডটা যেটা আমরা একটু বললাম যে জেনার ডায়োডে কি হয়, তোমার রিভার্স বায়াসিং এ জেনার ডায়োড কাজ করে, অর্থাৎ তার অ্যাব্রাপ্টলি ব্রেকডাউন হয়ে খুব শার্পলি কারেন্ট ফ্লো সে রাইজ করে দেয়, আবার যখন ওই ভোল্টেজের নিচে চলে যায় তখন সে আবার ওই দরজাটা বন্ধ করে দেয়। মানে আমি একদম কি বলে তোমার সরল কথায়, সাধারণ কথায় যেটা আমরা বলতে পারি, তবে এই ক্ষেত্রে স্বল্প মাত্রার রিভার্স বায়াসিং দরকার হয়। জেনারে কিন্তু রিভার্স বায়াসিং বেশি প্রয়োজন হয়, অর্থাৎ বেশি বলতে কি যতটুকু পর্যন্ত তাকে পিক ইনভার্স ভোল্টেজ লিমিট করে দেওয়া হয় সেই পর্যন্ত, যেটা আমরা গতদিন করলাম পিক ইনভার্স ভোল্টেজ। টানেল ডায়োডকে আবিষ্কারকের নাম অনুসারে এসাকি ডায়োড বলা হয়। তাহলে এটা যে আবিষ্কারক তার নাম হচ্ছে এসাকি। এই ডায়োডের পি ও এন উভয় অঞ্চলে ভারী ডোপিং বিশিষ্ট। ভারী ডোপিং কিন্তু জেনার ডায়োডও করা হয়। পি ও এন উভয় অঞ্চলে ভারী ডোপিং বিশিষ্ট, এই জন্য ইলেকট্রন ও হোল ডিজেনারেট হয়ে থাকে। এই ডোপিং এ স্পর্শ বিভবের মান খুব বেশি হয়। ব্যাসকরণ, এখানে আসলে কিছু বাংলা ব্যবহার করা হয়েছে যে বাংলাগুলোর ব্র্যাকেটে ইংরেজি থাকলে যে কোনো স্টুডেন্ট হোক টিচার হোক বুঝতে সুবিধা হয়। এটা যদি পরবর্তী ভার্সানগুলোতে স্যাররা করেন তাহলে এটা সবার জন্য উপকার হবে। কেননা কোন ওয়ার্ডের কি বাংলা করা হয়েছে এই কথাগুলো তো প্রথম বাংলায় জন্মায়নি, এটা তো ইংরেজি দিয়েই প্রথমে এসছে, তাই না? তাহলে কোন ইংরেজি ওয়ার্ডটা কি বাংলা করলাম তাহলে ফাংশনালি জিনিসটা বোঝা যায়, ঠিক কিনা বলো? জি স্যার, অবশ্যই ঠিক স্যার। যেমন আমরা যারা আজীবন ইংরেজি পড়ে আসছি, ইংলিশ মিডিয়ামে ফিজিক্স পড়ে আসছি, তাহলে আমাদের জন্য ইনস্ট্যান্টলি একটু হেল্প হয় যদি ওই টেকনিক্যাল ওয়ার্ড গুলো যেটা বাংলা করা হয়েছে টেকনিক্যাল ওয়ার্ড গুলো ব্র্যাকেটে থাকে। ব্যাসকরণ স্তর, যেমন এটা ডিপ্লেশন লেয়ার, এটা আমি মানে কয়েকবার পড়তে পড়তে আমি বুঝতে পেরেছি। খুব সরু হয় এবং এই অঞ্চলে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র খুব বড় মানের
হয়ে থাকে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মান যেহেতু আমরা জানি ভি বাই ডি, তাহলে ডি যদি ছোট হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান খুব স্ট্রং হয়, এটা তো আমরা বুঝতেই পারছি, তাই না? ই ইকুয়াল টু কি ভি বাই ডি। তো ভি যদি তোমার বিভব বাদ অঞ্চল হয় এবং সেটা যদি খুব ন্যারো হয়, অর্থাৎ তাহলে ডিটা ছোট হয়ে গেল, তাহলে ভি বাই ডি নিচে ডি এর মান যত ছোট হবে ই এর মান তত বেশি হবে। সেই হিসেবে বলা হচ্ছে এই অঞ্চলে সৃষ্ট তড়িৎ ক্ষেত্রেও খুব বড় মানের হয়ে থাকে। সাম্যাবস্থায় পি অঞ্চলের যোজনী ব্যান্ডের কিছু ইলেকট্রন খালি হয় এবং এন অঞ্চলের পরিবাহী ব্যান্ডের কিছু অংশ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এটা স্বাভাবিক, এটা তো ডোপিং করলে আসলে এই কাজগুলো আমরা করি, তাই না? টানেল ডায়োডে রিভার্স ভোল্টেজ ভি নট প্রযুক্ত হলে এন অঞ্চলের পরিবহন ব্যান্ড ই ইন্টু ভি নট পরিমাণ নিচে নেমে যায়। ই মানে ইলেকট্রন চার্জ। যখন আমরা ভি নট রিভার্স বায়াস প্রয়োগ করব, রিভার্স বায়াসের প্রভাবে তার পরিবহন ব্যান্ডটা কিছুটা নিচে নেমে যাবে। কতটুকু নিচে নামবে? যতটুকু পরিমাণ কাজ সম্পাদিত হবে, অর্থাৎ ইলেকট্রন চার্জ ইন্টু ভি নট পরিমাণ নিচে নেমে যাবে। কেননা মনে রাখতে হবে আমরা পরিবহন ব্যান্ড ব্যালেন্স ব্যান্ডকে এনার্জি এক্সিস বরাবর দেখাই, অর্থাৎ ভার্টিক্যাল লাইনটা হচ্ছে এনার্জি এক্সিস। এনার্জি মানে কৃত কাজের পরিমাণ বা সম্পাদিত কাজের পরিমাণ। তাহলে যখন আমি ভি নট পরিমাণ রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন ইলেকট্রন চার্জ হচ্ছে ই। আসলে তুমি হোল বলো ইলেকট্রন বলো, মূল চার্জ পার্টিকেলটা তো ইলেকট্রন। সুতরাং তার উপরে যে পরিমাণ কাজ সম্পাদিত হলো ভি নট পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে, সেই পরিমাণ কন্ডাকশন ব্যান্ডের নিচে নেমে আসবে। তার মানে ফলে পি অঞ্চলের যোজনী ব্যান্ডের ইলেকট্রন প্রতিবন্ধক বিভবের ভিতর দিয়ে এন অঞ্চলে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং পদ্ধতিতে গমন করে। একটু আগে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ক্লিয়ার? জি স্যার। কোন পদ্ধতিতে গমন করে? জি স্যার। এতে একটি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। যোজনী ব্যান্ডে ইলেকট্রন ঘনত্ব খুব বেশি হয় এবং স্পেস চার্জ অঞ্চলে তড়িৎ ক্ষেত্রেও অনেক বেশি হয়। ফলে একটি বড় মাত্রার টানেলিং তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। কখন? রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে। ফরওয়ার্ড বায়াসিং কালে আবার তড়িৎ প্রবাহ চালু হয়, কারণ এন অঞ্চলের ইলেকট্রন তখন পি অঞ্চলের যোজনী ব্যান্ডের উপরের শূন্য স্থানে টানেলিং পদ্ধতিতে গমন করে। তাহলে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে যে কাণ্ডটা ঘটলো, যখন ফরওয়ার্ড অ্যাপ্লাই করব ঠিক তার বিপরীত ঘটনাটা ঘটবে। কিন্তু দুটোই ঘটবে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এর কারণে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উভয় সাইডে হাইলি ডোপিং, এটা অনেক ভারী ভাবে ডোপিং করা হয়, গতানুগতিক। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বুঝতে পারছি, কোন ডায়োডের ডোপিং লেভেল কেমন হবে তা কিন্তু নির্ভর করছে তাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে তার উপর, তার ওখানে পারপাসটা কি, সে কতটুকু পরিমাণ তার কন্ট্রিবিউশনটা কোন রেঞ্জের থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অতএব আমরা মানে গতানুগতিক ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ইলেকট্রনিক ডিভাইস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যত ধরনের কাজ করে থাকি, সেই কাজগুলোর ধরনের সাথে মিলিয়ে কিন্তু ডিভাইস গুলো ডিজাইন করা হয়। যে আমি এখন কি কাজ করব, অ্যাম্পলিফাই করবো, তাহলে অ্যাম্পলিফিকেশনের জন্য ডিভাইসটা কেমন হবে। আমি এখন কি কাজ করব, আমার এখন রিভার্স, এখানে এই রেঞ্জ পর্যন্ত রিভার্স কারেন্ট দরকার, তখন ওই ধরনের ডিভাইস ড্র করা হবে। আমি এখানে কি কাজ করব, আমি এই রেঞ্জের বাইরে গেলে সার্কিটকে কাট অফ করে দিতে হবে, তখন সুইচিং সার্কিট ব্যবহার করে। তাহলে বিভিন্ন একই পিএন জাংশন বিভিন্ন ভাবে আমরা ডিজাইন দেখতে পাচ্ছি। তার কারণ হলো আমাদের প্রয়োজনের এই যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের কারণে আমাদের এত ধরনের ডিভাইস আমাদের তৈরি করতে হয়। তবে ফরওয়ার্ড বায়াসের একটি বৃহত্তর মানের পরে যোজনী ব্যান্ডের শূন্য, এটা খুব ভালো করে খেয়াল করো, তবে ফরওয়ার্ড বায়াসের একটি বৃহত্তর মানের পরে যোজনী ব্যান্ডের শূন্য স্টেট গুলোর সংখ্যা কমতে থাকে এবং ব্যান্ডের ওভারল্যাপিং হ্রাস পেতে থাকে। এই কথাটার মানে কি? ব্যান্ডের ওভারল্যাপিং মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, অর্থাৎ তোমার যে স্টেটে গেলে এটা কন্ডাকশনে যায়, আমরা একটা ব্যান্ডের সাথে আর একটা ব্যান্ডের ওভারল্যাপিং যখন হয় তখন সে ইজিলি কন্ডাক্ট করতে পারে। এই ওভারল্যাপিং এর সংখ্যা যত কমতে থাকে, তার মানে ফরওয়ার্ড বায়াসের একটি বৃহত্তর মানের পর দ্যাট মিনস এর একটা ম্যাক্সিমাম রেঞ্জ আছে, অর্থাৎ তুমি বলতে পারো স্যাচুরেশনে চলে গেছে,
এটার পরে সে আর এই ভোল্টেজের ইনফ্লুয়েন্সে সে ওই কাজটা করবে না। যোজনী ব্যান্ডের শূন্য স্টেট গুলোর সংখ্যা কমতে থাকে, কেননা আর সম্ভব নয় এখান থেকে আর মানে তোমার কি বলে তোমার ইলেকট্রন স্কেপ করা সম্ভব নয়, বিধায় কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ওভারল্যাপিং এর টেন্ডেন্সি সেটা কমতে থাকে। তখন তড়িৎ প্রবাহের মান একটি ন্যূনতম মান পর্যন্ত কমতে থাকে। সুতরাং ওটা ক্রস করে গেলে তখন যে হারে বাড়ার কথা বাড়বে তো নাই, বরং উল্টা আরো কমে যাবে, কারণ ওই যে শূন্যস্থান স্টেট গুলোর সংখ্যা কমে গেছে, তাহলে যে রেটে এতক্ষণ এসকেপ করছিল এখন শেয়ার করতে পারছে না, বিধায় একটা পর্যায় পর্যন্ত ফল করবে। তারপর ভিনটের মান তখনও বাড়াতে থাকলে তড়িৎ প্রবাহ আবার বৃদ্ধি পেতে থাকে। কারণ কি, তখন সংখ্যালঘু চার্জ বাহক সমূহ জাংশনের মধ্য দিয়ে ডিফিউশন পদ্ধতিতে ভ্রমণ করতে থাকে। তাহলে অনেকটাও যে সেই রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি যে একটা নির্দিষ্ট রেঞ্জের পরে গিয়ে ওখানে কনসেপ্টটা ভিন্ন, কিন্তু এখানে একটা পার্টিকুলার ভোল্টেজ ক্রস করে যদি আমি আরো বাড়িয়ে দিই তখন আবার ওই প্রবাহ না কমে সে আবার বাড়তে থাকে, কারণ তখনই মাইনরিটি ক্যারিয়ার গুলো তখন কন্ডাকশন প্রসেসে অংশগ্রহণ করে। তাহলে কি হলো, এটা গ্রাজুয়ালি বাড়ছে বাড়তে বাড়তে ম্যাক্সিমামে গেল, ম্যাক্সিমামে গিয়ে যখনই লিমিট ক্রস করলো তখন গ্রাজুয়ালি কারেন্টটা ফল করবে, করতে করতে একটা মিনিমাম ভ্যালুতে আসার পরে এইবার মাইনরিটি ক্যারিয়ারের কারণে আবার কারেন্ট বাড়তে শুরু করবে। এই হচ্ছে টানেল ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। স্যার এখানে ডিফিউশন পদ্ধতিটা বলতে কি বোঝাচ্ছে? ডিফিউশন মানে হচ্ছে একদিকে ঘনত্ব কম একদিকে বেশি, তাহলে কম ঘনত্বের মানে অঞ্চল থেকে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম স্টেট তৈরি করার যে প্রবণতা সেটাকে ডিফিউশন ব্যাপন জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ডিফিউশন মানে ব্যাপন। এই হচ্ছে টানেল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স। তবে কোনো ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস তোমাদের নেই। স্যার এই কোশ্চেনটা 22 সালে এসেছিল স্যার। নেগেটিভ ডিফারেন্সিয়াল কন্ডাক্টিভিটি অঞ্চল বলা হয় এই জায়গাতে, নেগেটিভ ডিফারেন্সিয়াল কন্ডাক্টিভিটি এই অঞ্চলটুকুকে। অর্থাৎ ফার্স্ট ম্যাক্সিমাম থেকে ফার্স্ট মিনিমাম পর্যন্ত যে অঞ্চলটা এটাকে বলা হয় নেগেটিভ ডিফারেন্সিয়াল কন্ডাক্টিভিটি। এরপরে সে আবার বাড়বে। বোঝা গেল? মানে এই প্রশ্নের উত্তরে তোমার এই আলোচনাটা এবং কার্ভটাই তোমার সিলেবাসের কন্টেন্ট অনুযায়ী। আচ্ছা দেখি তো এখানে কি লিখেছে। এখানে আর একটু বিস্তারিত লিখেছে, এটা ডিসকাস করে দেবো। তোমরা দেখো যেটা ভালো মনে হয়। ওখানে শুধু গঠন এবং বৈশিষ্ট্য লিখেছে, এখানে কিন্তু আরো কিছু সামান্য কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস এখানে যোগ করা হয়েছে। আচ্ছা, মেটাল সেমিকন্ডাক্টর জাংশন কি আছে তোমাদের? মেবি স্যার এটা নেই স্যার, দেখতেছি স্যার একটা সিলেবাসটা। ইমেজ চার্জ লোয়ারিং একটা ইয়ে হয়। না মনে হয় নি। এটা আছে স্যার, ওই মেটাল সেমিকন্ডাক্টর জাংশন এটা আছে স্যার, কিন্তু এখানে প্রশ্ন আসতে দেখিনি স্যার। এটাকে শর্টকি কন্ট্যাক্ট বলা হয়। আমার মাস্টার্স এর রিসার্চ ছিল মেটাল সিলিকন এবং মানে ইয়ের উপরে, গোল্ডের উপরে করেছিলাম আমি, গোল্ড সিলিকন শর্টকি ডায়োড। মাস্টার্স এর রিসার্চ করেছিলাম এটার। এখানেও তেমন, এখানে এর চেয়ে আরো আমি যেটা পড়ালাম ওটা আরো বিস্তারিত আছে, এখানে তেমন কিছুই নেই। এই যে এটাই দেখিয়েছে, এই জায়গাটা হবে এখানে এনডিসি অঞ্চল হচ্ছে এটা, এবং গ্রাজুয়ালি আসবে। তোমরা ওইটাই পড়ো, ওইটার উপস্থাপন অনেক ভালো লেগেছে আমার কাছে।
ঠিক আছে, তারপরে অঙ্কগুলো একটু দেখো, বিশেষ করে যেগুলো পরীক্ষাতে আসতে পারে, একটু অ্যানালিটিক্যাল অঙ্ক যদি থাকে, বিভিন্ন বছরের প্রশ্নে